যে পশ্চিমবঙ্গের পলিটিক্সে মদন মিত্র সবসময় এমন একটা কিছু করে যেটা হয় প্রথম, অথবা নতুন, অথবা এর আগে কেউ করেনি। বিধানসভার ইতিহাসে আজকের এই দিনটা লেখা থাকবে যে একজন রাজনীতিবিদ সে তার নিজের ক্যামেরায় লাইভ করছিল, অন্তত 25টা ক্যামেরা, পডকাস্ট, ডিজিটাল ক্যামেরা, চ্যানেল, সেই লাইভটা তারা লাইভ করছিল। ও লাভলি। এবং আমি নিজে কখনো ভাবিনি যে একজন পলিটিশিয়ানের পক্ষে এটা কত বড় সম্মানের। এতগুলো সাংবাদিক তারা প্রশ্নবাণে জর্জরিত করে দেবে, নাস্তানাবুদ হয়ে বৃষ্টিতে ভিজে পালিয়ে যাব ঝোড়ো কাক হয়ে। সেখানে আমার লাইফটা, আমি কিন্তু এই ব্যাপারে একটা ক্রেডিট নিতে পারি। আমি যখন লাইভ করা শুরু করি তখন তৎকালীন আমার পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকজন ভদ্রলোক যিনি বহিরাগত হলেও যাকে আমরা ঘরের জামাই হিসেবে নিয়ে নিয়েছিলাম, তার নাম প্রশান্ত কিশোর। উনি আমায় বলতেন, এ সব মত করো, এ সব ফালতু হ্যায় সোশ্যাল হ্যান্ডেল। পরে শুনলাম যে তিনি নাকি সোশ্যাল হ্যান্ডেলের মাস্টার। এনিওয়ে, আমাদের এক্ষুনি আর অল্প সময়ের মধ্যেই 1993-এর 21শে জুলাই আমার পরিষ্কার যেন মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকে আমি ক্যামেরায় দেখছি। একটু বাদেই ঢুকবেন মুখ্যমন্ত্রী। কি অপূর্ব দিন, চারিদিকে বৃষ্টি, বাদল বাউল বাতাস, চারিদিকে ঝরঝর করছে, ঘুটঘুটে কালো মেঘ। চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট ছেড়ে দিয়ে, ঢুকছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উত্তর দেবেন এখন 1993-এর 21শে জুলাই কি হয়েছিল, সেই ফাইল আজকে খোলা হবে। এবং কেন চ্যাটার্জি কমিশন চেপে যাওয়া হলো তার হিসেব, কে ছিল দায়ী, কারা এই আগুন নিয়ে রক্ত নিয়ে খেলতে চেয়েছিল। ঠিক সেই সময় আমার লাইফ। আমার অনেক বন্ধু আছেন বিদেশে। I have a lot of friends abroad. I'd like to make a request to them to please pass on this live through their Facebook pages as a special case to me, as a special honor to me. 20শে জুলাই 1993 একটা ছোট্ট মারুতি গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লালবাজারের যে লাস্ট গেটটা বেন্টিং স্ট্রিটের, ওই গেটে নামিয়ে দিলেন। নামিয়ে বললেন, তুমি যাও, আমি বাড়িতে আছি। তখন দুপুর 12:30 বাজে। আমি ভেতরে ঢোকার মুখেই দেখলাম মনে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এসছে। এমনভাবেই আমায় নিয়ে যাওয়া হলো। তুষার তালুকদার, দীনেশ বাজপেয়ী, দেবেন বিশ্বাস, গৌতম চক্রবর্তী, এরা তো ছিলই, তার চারপাশে ভর্তি।
আর একটা চেয়ার খালি। আমি ঢুকে যেই বসতে গেছি, আমায় বললেন বসবেন পরে, কালকে 21শে জুলাই হবে না। হোয়াট ননসেন্স! আমার নিজের মনের মধ্যেই বললাম, আমি তার পুলিশকে ননসেন্স বলতে পারি না। হোয়াট ইজ দিস? ইউ হ্যাভ কল্ড মি ফর ডিসকাশন অন দিস ম্যাটার। আমি বললাম তার মানে? না না, কি প্ল্যান আপনাদের? কি প্ল্যান? আঙুলটা ঠিক আছে, কি প্ল্যান? কলকাতা বন্ধ করে দেবেন, সব রাস্তা বন্ধ করে দেবেন, আর আমরা পুলিশ কি করব? হাতে বন্দুক নিয়ে বসে থাকবো? কেন আপনারা এরমভাবে কথা বলছেন কেন? আমি তো আলোচনার জন্য এসেছি। কলকাতা আমরা বন্ধ করব না। আমরা মনে করি খুন, রাহাজানি, ধর্ষণ উৎস ওই মহাকরণ। চলো সবাই মিলে চলো, অবরোধ করো মহাকরণ। অবরোধ করব। জাল কামান আছে, বন্দুক আছে, কাঁদানে গ্যাস আছে। বলে প্রোগ্রামটা বলুন। আমি প্রোগ্রামটা হুড়ুর করে বলে গেলাম। হঠাৎ বললেন মেয়র রোড বন্ধ করা যাবে না। যে মেয়র রোডে আমরা আগামীকাল প্রোগ্রাম করছি। কি অদ্ভুত মিলন! যে মেয়র রোডে রক্তপাত শুরু, সেই মেয়র রোডের যাকে কেন্দ্র করে রক্তপাত, মদন মিত্র। আমি বেশ কয়েকজনের নাম বলতে পারি, যার মধ্যে একজনের নাম দীপঙ্কর নন্দী, যার মধ্যে একজনের নাম অনিন্দ জানা, যার মধ্যে আমার খুব দুঃখের ঘনিষ্ঠ আনন্দবাজারের বাগবাজারে থাকতেন, মারা গেছেন আরেকজন সাংবাদিক, হ্যাঁ রাইট, সঞ্জয়। হঠাৎ আমি দেখছি সব জায়গায় বড় বড় মঞ্চ। তখন আমি পুলিশকে বললাম যে যদি, বলো কত লোক আসবে আপনার ওদিক থেকে? আমি বললাম 1,02,000। বলো 2 লাখ লোক দেখেছেন কত হয়? আমি কাল দেখিয়ে দেবো। মঞ্চ যদি থাকে লোক থামবে, নাহলে তো সোজা বেরিয়ে যাবে। বললো ইয়েস, ক্যালকাটা পুলিশ ইজ রেডি, টুমরো ইউ উইল সি দ্য ব্যাটল, উই আর রেডি। কাল কলকাতা শহর বন্ধ করতে দেব না, অ্যান্ড উই উইল সি দ্য কনসিকুয়েন্সেস। হঠাৎ এমনভাবে উঠে এলেন আমাদের একজন দীনেশ বাজপেয়ী। তখন আমি তাকে বলতে বাধ্য হলাম, দূত অবদ্ধ, দূতকে আপনি মারতে পারেন না। আপনি এমনভাবে মনে হচ্ছেন মারবেন নাকি? বলে চিৎকার করে আমি প্রথম বললাম, ফার্স্ট কাজ হচ্ছে আপনি দরজাটা খুলে দিন তো। হয়ে গেল। সব জায়গায় হবে, রশিদের বোমা পড়ার জায়গা, প্রিয়দারা থাকবে, ব্রেবন রোডে, আমাদের স্টেশন স্ট্যান্ড রোডে থাকবে, সব জায়গায় থাকবে, সাধন পান্ডেরা থাকবে, কেসি দাসে, আর আমি আর শোভনদা আমরা থাকবো মেয়র রোডে, মানে যেখানে মঞ্চ নেই। এবং একটা ছোট হাতি, তাতে 2টো ব্যাটারি মাইক। জহুরি ছিলেন। আমি মনে করি আজকে যদি কাউকে, আমি জানি না উনি সুস্থ অসুস্থ কিনা, যদি গোটা গণ্ডগোলের জন্য কেউ দায়ী হয়, আমি সাক্ষ্য প্রমাণ দেব। হি ইজ মিস্টার জহুরি। উনি দেন জয়েন্ট কমিশনার ছিলেন। আমরা শোভনদা আমি উঠে ওই একটা টিম টিম করছে বাতি মাইক দিয়ে বন্ধুগণ, বলতে 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 হঠাৎ আমি দেখছি পঙ্কজ ব্যানার্জি, গোবিন্দ নস্কর, মিনতি অধিকারী, এরকম একটা মব আসছে মেয়র রোডের মুখ থেকে, যেটা নিঃসন্দেহে লক্ষাধিক। তখন আমরা চিৎকার করছি, আরে সর্বনাশ, আটকাও আটকাও আটকাও। মবটা থামছে না, আওয়াজ শুনতে পাচ্ছে না।
মবটা হু হু করে বেরিয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার করে বলছি, আমি মিস্টার জোহরি, আমরা আপনাকে ওভারপ্লাস করেছি, উই হ্যাভ সারপ্লাসড, আপনি ব্যবস্থা নিন। বলে ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ গেট রেডি ফর অ্যাকশন। হাঁটু মুড়ে বসে গেল। আমার সামনে সাংবাদিকরা যাদের নাম বললেন তারা একটু সরে গেলেন। আমি মাঝখানটায় শুয়ে পড়লাম, মাঝখানটায় পুরো শুয়ে পড়লাম। পুলিশ আরে কতখানি রিস্ক নিয়েছিলাম। কিন্তু আমাদের যে মহিলা বাহিনী তারা এতটাই ডেডিকেটেড ছিল, তারা এরম করে হাত দিয়ে আমার ওপর দিয়ে যেতে দিল না। মবটা গেলে তো মরেই যেতাম। ইন দ্য মিন টাইম কথা বলা যাচ্ছে না, মাইক ছিঁড়ে দিয়েছে। হঠাৎ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। আমার যদি ভুল না হয় 11:15 থেকে 11:20 মমতা বন্দ্যোপাধ্যায় উঠে ওই মাইক উঠলেন, উঠে আমায় হাত দেখালেন, ঠিক আছে। তারপরে কিরম সব কোনো কারণ নেই লণ্ডভণ্ড হয়ে গেল। হঠাৎ চিৎকার শুনছি, দাদা ডান দিকে মরে গেল, বাঁদিকে পড়ে গেল, আগুন লাগিয়ে দিয়েছে। আর কে একটা রটিয়ে দিল 5 লক্ষ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাইটার্সের দিকে যাচ্ছেন রাইটার্স দখল করার জন্যে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ছিল যে তিনি একমাত্র সমস্ত স্পটে তিনি যাবেন, আর আমরা যে যা স্পট ছাড়ব না। কিন্তু রটিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়, একটা মাত্র জিপ, সঙ্গে অশোকা আর একজন সিকিউরিটি ছিল যাকে আমরা বলতাম ইনস্টলমেন্ট সিকিউরিটি। মানে ওর তোতলা ছিল তো, গুলিটাও ওই তোতলামের মতো ছাড়ত টক ঠক ঠক করতে করতে। ঠিক যে বিটটা ব্যাংশাল কোর্টের মোড়ে, ওইখানে এসে মাথা ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন আপনার বেবন রোড হয়ে। ইন দি মিন টাইম সৌগত রায় আসছেন জিপিও থেকে। হঠাৎ কোথাও কিছু নেই, আমরাও দৌড়তে দৌড়তে পৌঁছেছি। বলছে গুলি চলছে, সাধনদার ওখানে 2 জন মারা গেছে, রশিদের ওখানে 2 জন মারা গেছে। অথচ কোথাও কোনো গণ্ডগোল নেই। বলা হলো কয়েকশো পুলিশ ইনজিওর্ড হয়েছে। রক্ত পিপাসু যুব কংগ্রেসের দল, পুলিশ হসপিটালে রিপোর্ট করানো হয়েছিল। সৌগত রায় চ্যালেঞ্জ করেছিলেন, একটা পুলিশেরও চিকিৎসা করা হয়নি। আমি দুঃখিত, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য মঞ্চ বেঁধেছেন, আমরা আরেকটা মঞ্চ বেঁধেছি। এটাই বোধহয় রাজনীতির সবথেকে বড় পরিহাস। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 21শে জুলাই না করতেন, আরও 50 বছর সিপিএম ক্ষমতা থেকে যেত না। এবং তৎকালীন প্রদেশ কংগ্রেস সোমেন মিত্র প্রতি মুহূর্তে আমাদের পেছন থেকে নয়, সামনে থেকে, পেছন থেকে, পিঠ থেকে, পাশ থেকে কন্টিনিউয়াস আমাদের ছুরি মেরেছিলেন। এবং ওরাই পুলিশকে বলে দিয়েছিলেন এটা এই রক্তাক্ত হবে। একটা কথা আমি বলিনি খালি আপনাদের, সকাল 8:30টার সময় 21শে জুলাই আমি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে সেদিন আমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। সব কথা সব সময় সব জায়গায় বলা যায় না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার খুব কষ্ট লাগছিল। একটু আগে আমি মেয়র রোড দিয়ে আসছিলাম, প্রচণ্ড বৃষ্টি দেখে আমি মেয়র রোডে দাঁড়িয়ে গেলাম। 50টা ছেলে ভিজে ঝোড়ো কাকের মতো তারা এসে আমায় বলছে, আচ্ছা আমরা কোথায় যাব, আমাদের থাকার জায়গা?
আচ্ছা, আমরা কোনো খাওয়া দাওয়া বা কিছু তো কেউ বলেনি, আর তোমাদের কেউ জানায়নি কিছু? তো বলো না, আমাদের তো কিছু বলেনি, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা কি করব। আমি তখন আমার পকেট থেকে সামান্য কিছু টাকা আর ওই ডেকোরেটরের যে জামা কাপড়, ওই কাপড় টাপড়গুলো দিয়ে ওদের বলবেন এগুলো দিয়ে মাথা টাথা গা হাত পা মুছে, কিছু যদি না পাও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলে যাও, ওখানে গিয়ে আমার কথা বলো। আর সঙ্গে সঙ্গে আমি অরূপ, আমাদের স্বর্ণদার ছেলে সন্দীপনকে ফোন করে বলে দিলাম যে এই সিস্টেমে তো প্রত্যেকবারই লোক আসে, কিন্তু এবার কোনো সিস্টেম ওরা করেনি। কেন করেনি? কারণ 2,500 সিগারেটওয়ালা, পানওয়ালা, খৈনিওয়ালা যারা ওখানে ঘুরবে, আর ওই রজনীগন্ধা বা বেলফুলের মালা ওখানে খুব বিক্রি হয়, বেলফুল, জুঁই ফুল, লোক যেসে বিড়লা প্ল্যানেটের মোড়টায় না, বেলফুল দাও, বেলফুল দাও, ভালো ফুল দাও, গোলাপ দাও, ওগুলো খুব বিক্রি হয়। তো ওইখানে আর ঘোড়ার গাড়িতে চড়ার জন্যে মাথায় রজনীগন্ধা, তা এই নিয়েই 2,500 হয়ে যাবে। তো সেই জন্যে কোনো ব্যবস্থা হয়নি। ছেলেগুলো যাবে কোথায়? আমার খুব কষ্ট হলো। আই এম রিয়েলি স্যাড, বাট আজকে কেন হলো, and that is the main motive of this life. Why this has happened? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, rather 15 days before, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো, এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা, ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম, পরশুদিন, গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্লেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়তো। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়তো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।